নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য শেষ মুহূর্তে ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি অধ্যায় ভিত্তিক। এই অধ্যায়ে থাকবে 2 নম্বর, 3 নম্বর ও 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। শেষ মুহূর্তের ফাইনাল সাজেশন চলো দেখা যাক। প্রথমে দেখো অধ্যায় 4-এর ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। এই অধ্যায় থেকে 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো। একে আছে চিরস্থায়ী বন্দোবস্ত কে, কত সালে এবং কোথায় প্রবর্তন করেন? 2 সূর্যাস্ত আইন বলতে কী বোঝায়? 3 অবশিল্পায়ন বা অনগ্রসর শিল্পায়ন কাকে বলে? 4 সম্পদের নির্গমন বলতে কী বোঝো? 5 দাদন প্রথা কি? নীল চাষের ক্ষেত্রে এর অভাব কী ছিল? 6 রায়তওয়ারি ও মোহলারি ব্যবস্থা ভারতের কোন কোন অঞ্চলে চালু হয়েছিল? 7 কৃষি বাণিজ্যিকরণ বলতে কী বোঝো? 8 ভারতের রেলপথ স্থাপনের মূল উদ্দেশ্য কী ছিল? কার আমলে এটি শুরু হয়? পরবর্তী দেখো চরম দারিদ্র্য ও দুর্ভিক্ষ মোকাবিলায় ভারতের ঔপনিবেশিক সরকারের ভূমিকা কেমন ছিল? পরেরটা গ্যারান্টি প্রথা বলতে কী বোঝো? পরবর্তী দেখো এই অধ্যায়ের 3 নম্বরের প্রশ্ন কী আছে? চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান 3টি শর্ত বা বৈশিষ্ট্য লেখো। 2 সূর্যাস্ত আইনের ফলে জমিদারদের ওপর কী প্রভাব পড়েছিল? 3 নীল চাষের ফলে ভারতীয় কৃষকদের কী কী চরম কষ্টের সম্মুখীন হতে হয়েছিল? 4 অবশিল্পায়নের ফলে বাংলার কুটির ও হস্তশিল্পের কীভাবে অবক্ষয় ঘটেছিল? 5 ভারত থেকে সম্পদ নির্গমন এর প্রধান পথ বা মাধ্যমগুলি কী ছিল? 6 ভারতীয় অর্থনীতিতে রেলপথ বিস্তারের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি লেখো। 7 চা বাগান শিল্প ও আসামের চা শ্রমিকদের ওপর ঔপনিবেশিক শোষণের সংক্ষেপে বিবরণ দাও। 8 দেখো সম্পদের নির্গমনের তত্ত্ব প্রচারে দাদাভাই নওরোজি ও রমেশচন্দ্র দত্তের অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো। এবারে দেখো 5 নম্বরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের কুফল ও সুফলগুলি বিস্তারিত আলোচনা করো। তারপরে দেখো ঔপনিবেশিক আমলে ভারতের কৃষির বাণিজ্যিকরণের কারণ ও কুফলের ওপর প্রভাব আলোচনা করো। 3 দেখো ভারতের অবশিল্পায়নের প্রধান কারণগুলি কি কি ছিল, এর ফলে ভারতের অর্থনীতি কী প্রভাব পড়েছিল। 4 দেখো ভারত থেকে সম্পদ নির্গমনের প্রক্রিয়াটি বুঝিয়ে বলো এবং ভারতীয় সমাজ ও অর্থনীতিতে এর ক্ষতিকর প্রভাব আলোচনা করো। অধ্যায় 5 দেখো ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া। 2 নম্বরে দেখো প্রশ্ন, কোল বিদ্রোহের প্রধান 2জন নেতার নাম, এটি কবে হয়েছিল? 2 আছে সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতাদের নাম লেখো এবং বিদ্রোহটি কত সালে হয়েছিল। তারপরে দেখো দিকু শব্দের অর্থ কী বা দিকু কারা। প্রশ্ন দেখো নীল কমিশন কত সালে গঠিত হয় এবং এর মূল কাজ কী ছিল? 5 দেখো তিতুমিরের প্রকৃত নাম কী ছিল, তার আন্দোলনের নাম কি? 6 দেখো ফরাসি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফরাজি শব্দের অর্থ কী? 7 দেখো মহারানীর ঘোষণাপত্র কোন দরবারে পাঠ করা হয়? 8 দেখো 1857 সালে মহাবিদ্রোহকে প্রথম ভারতের স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন কে? 9 দেখো বাঁশের কিল্লা কে কোথায় নির্মাণ করেছিলেন? 10 দেখো মুন্ডা বিদ্রোহের প্রধান নেতার নাম কি? 3 নম্বর প্রশ্ন দেখো, একে উপজাতি বিদ্রোহগুলিতে দিকুদের প্রতি আদিবাসীদের ক্ষোভের কারণ কী ছিল? 2 দেখো তিতুমিরের বারাসাত বিদ্রোহ এবং বাঁশের কেল্লা নির্মাণের উদ্দেশ্য কী ছিল? 3 দেখো হাজী শরীয়ত উল্লাহ ও দুদু মিয়া ফরাজি আন্দোলনের প্রধান লক্ষ্য কী ছিল? পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের 1857 সালে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ লেখো। আচ্ছা, এর সঙ্গে কিন্তু এনফিল্ড রাইফেলের বিতর্ক, এটা অ্যাড করুন। 5 দেখো নীল বিদ্রোহের সাময়িক পত্র ও সংবাদপত্রের ভূমিকা সংক্ষেপে লেখো। 6 দেখো 1857 সালে মহাবিদ্রোহ কি কেবল সিপাহী বিদ্রোহ বলা হয়? সংক্ষেপে লেখো, এই প্রশ্নটা খুব আসে। 7 দেখো মহারানীর ঘোষণাপত্রর প্রধান প্রতিক্রিয়াগুলি কী কী ছিল? 8 দেখো সাঁওতাল বিদ্রোহের মূল কারণগুলি কী কী ছিল? 5 নম্বর প্রশ্ন দেখো এই অধ্যায় থেকেই 1857 সালে মহাবিদ্রোহের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কারণগুলি বিস্তারিত আলোচনা করো। 2 বাংলার নীল বিদ্রোহের কারণ, চরিত্র ও ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 3 19 শতকের ভারতের বিভিন্ন উপজাতি বিদ্রোহের কোল ও সাঁওতাল বিদ্রোহের
সাধারণ কারণ ও বৈশিষ্ট্য লেখো। পরবর্তী দেখো 1857 সালে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো এবং এই বিদ্রোহের পর ভারতের শাসন ব্যবস্থা কী কী পরিবর্তন এনেছিল। পরবর্তী দেখো অধ্যায় 6-এর 2 নম্বরের প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশকের সভা কে কেন প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয়। 2 দেখো ইলবার্ট বিল বিতর্ক কী। 3 দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে এবং কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়, এর প্রথম সভাপতি কে ছিলেন। 4 দেখো চরমপন্থী ও নরমপন্থী বলতে কী বোঝো। 5 দেখো স্বদেশী ও বয়কট আন্দোলন বলতে কী বোঝো। 6 দেখো হিন্দু মেলা কত সালে এবং কাদের উদ্যোগ প্রতিষ্ঠিত হয়েছিল। 7 দেখো ভারত সভা কত সালে এবং কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। 8 দেখো বঙ্গভঙ্গ কবে কার আদেশে কার্যকর হয়েছিল। 9 দেখো আবেদন নিবেদন নীতি বলতে কী বোঝো। পরবর্তী প্রশ্ন দেখো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল। এবার দেখো এই অধ্যায়ের 3 নম্বরের প্রশ্ন, 19 শতকের দ্বিতীয়ার্ধকে কেন সভা সমিতির যুগ বলা হয় বা পরীক্ষায় আসে এক কথায় সভা সমিতির যুগ কাকে কেন বলে। 2 দেখো লর্ড কার্জন কেন 1905 সালে বঙ্গভঙ্গ করার সিদ্ধান্ত নিয়েছিল, প্রকৃত উদ্দেশ্য। 3 ভারত সভা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য বা লক্ষ্যগুলি কী কী ছিল। 4 চরমপন্থী ভাবধারার বিকাশের প্রধান 3টি কারণ সংক্ষেপে লেখো। 5 1853 সালের জাতীয় সম্মেলন কেন গুরুত্বপূর্ণ ছিল। 6 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী ও ছাত্র সমাজের ভূমিকা কী ছিল। 7 জাতীয় কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীদের কাজের পদ্ধতির পার্থক্য আলোচনা করো। এই সাজেশনে যে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, নাট্যবিহার নিয়ন্ত্রণ আইন ও সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল। 5 নম্বর প্রশ্ন দেখো এই অধ্যায়ের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাথমিক পর্যায়ের নরমপন্থী পর্ব নীতি দাবি দেওয়া ও কার্যবলীর মূল্যায়ন করো। 2 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রধান ধারাগুলি স্বদেশী ও বয়কট এবং আন্দোলনের বিভিন্ন রূপ বিস্তারিত আলোচনা করো। 3 জাতীয়তাবাদের বিকাশে রেখায় ও লেখায় সাহিত্য ও শিল্পকলা আন্দোলনে কীভাবে সাহায্য করেছিল। 4 দেখো 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারতে গড়ে ওঠা প্রধান প্রধান রাজনৈতিক সভা সমিতিগুলি যেমন ভারত সভায় হিন্দু মেলা ভূমিকা আলোচনা করো। পরীক্ষা কিন্তু টিকাও আসে যে হিন্দু মেলা সম্পর্কে লেখো বা ভারত সভা সম্পর্কে টিকা লেখো, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। তাহলে এই সাজেশনের যে কটা প্রশ্ন দেওয়া আছে অবশ্যই ভালো করে পড়ো। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।